তো আমরা শুরু করছি। আজকে তোমাদের বাংলার ক্লাস রয়েছে। আমরা এর আগের দিন অনেকটাই পড়ে নিয়েছিলাম বাংলা বিষয়ে, যে বিভিন্ন স্রষ্টা বা তাদের আহ, গ্রন্থ এবং তাদের ছদ্মনাম, এই জিনিসগুলো আমরা আগের দিন দেখেছিলাম। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো, আহ, বাংলা সাহিত্যের ইতিহাস। ঠিক আছে? তো বাংলা সাহিত্যের ইতিহাসটা থেকেও পরীক্ষা প্রশ্ন যেহেতু আসে, তো আমরা আজকের ক্লাসে যতটা বাংলা সাহিত্যের কোশ্চেনগুলো হয় সেই জায়গাগুলোকে মাথায় রেখে আমরা থিওরি জানবো, এবং তার পাশাপাশি যেভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করি, ঠিক আছে, অবভিয়াসলি তোমাদের এমসিকিউ প্র্যাকটিসও থাকছে। কেমন? তো ওটাই হচ্ছে কি, যারা যারা ক্লাসে জয়েন করেছো আজকে থিওরির পাশাপাশি এমসিকিউ গুলোও তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবারে আরেকটা জিনিস তোমরা সবাই জানো না কিনা জানি না, বা সবাই করছো কিনা জানি না, তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে যে ক্লাসগুলো করানো হচ্ছে না, তার ক্লাসের সাথে সাথে তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়ার একটা সুযোগ রয়েছে, বা মক টেস্ট থাকছে। যেমন দেখতে পাচ্ছ, এই যে প্র্যাকটিস সেট হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাস, আগের দিন যেটা পড়িয়েছিলাম, দেখো, সাহিত্যিক ছদ্মনাম এবং তাদের অমর সৃষ্টি, এটা। তো এইগুলো না তোমাদের কিন্তু প্রত্যেক দিনের ক্লাসের শেষে, মানে যখন ক্লাস নোটস দেওয়া হচ্ছে, এই যে দেখো ওয়েবসাইটে বা অ্যাপে তোমাদের কিন্তু প্রত্যেক দিনের যে ক্লাসটা হচ্ছে আমরা কিন্তু আপডেট করে দিই। ঠিক আছে? তো ওতে হচ্ছে কি, তোমরা বা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো, তোমরা মক টেস্টগুলো বা প্র্যাকটিস সেটগুলো সবাই সাবমিট করো তো? একটু আমাকে কমেন্টে জানাও তো যে হ্যাঁ স্যার আমরা করি। সবাই করছো তো? সাবমিট করছো তো? দেখো তাহলে, যারা, হ্যাঁ অনেকেই করছো জানি, কিন্তু যারা নতুন বা যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি, তোমরা আমাদের যে প্রিপারেশন এসপি যে অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে, বা যেটা ওয়েবসাইটে তোমরা দেখেছো, তো সেখানে তোমাদের যারা কোর্সে রয়েছো, মাই লাইব্রেরিতে গেলে তোমাদের কোর্স নাম দেখাবে, এবং সেখানে তোমরা জানো তোমাদের কিন্তু সেখানে মক টেস্ট দেওয়া রয়েছে, প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। দেখো, এতদিন হয়ে গেল, সে রেকর্ডেড ক্লাস কোথায় থাকছে সেটা জানতে পারছে না। তোমার লাইব্রেরিতে গেলে যে কোর্সটা দেখাচ্ছে, সেই কোর্সেই তো সবকিছু দেওয়া থাকে, নোটস, এই যে ভিডিওতে দেখো, এই যে সমস্ত ভিডিও যা যা করানো হচ্ছে সব ভিডিও এখানে আছে, তাই না? তুমি এখানে ফিল্টার দিয়েও দেখতে পারো। যেমন ধরো, বাংলা দিলে শুধু বাংলার ক্লাসগুলো চলে আসবে এখানে, দেখো। তুমি এখানে যদি তুমি ইংলিশ দাও, তাহলে ইংলিশের ক্লাস চলে আসবে। তুমি যদি ম্যাথামেটিক্স দাও, তাহলে ম্যাথামেটিক্স ক্লাসগুলো চলে আসবে। এগুলো এতদিন তোমরা জানো না? হুম? আমি ব্যাপারটা বুঝতে পারছি না, মানে তোমাদের এটা কেন হচ্ছে। বা আমি তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে, দেখবে, ছোট ছোট ভিডিও করে পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, না, যে কিভাবে তোমরা মক টেস্ট দেবে, কিভাবে তোমরা রেকর্ডেড ক্লাস দেখবে, কিভাবে তোমরা পিডিএফ ডাউনলোড করবে, তাই না? একটু সেগুলো খুব বেশি সময়ের নয়, 2 মিনিট 3 মিনিট করে সেগুলো একটু দেখে নেন, তাই না? আমি জানি হয়তো সবাই ইন্টারনেট সম্বন্ধে ততটা বেশি ওয়াকিবহাল নয়, তো আমি যাতে তোমাদের সুবিধা হয়, ছোট ছোট করে ভিডিও করে তোমাদের গ্রুপে দিই, সেগুলো একটু দেখে নিলেই তোমরা বুঝতে পারবে, তাই না? যাই হোক, তো যারা জানো না তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা সেই মতন করেই সমস্ত জিনিসগুলো করবে, ঠিক আছে? যাই হোক, তো আমরা শুরু করছি বাংলা সাহিত্যের ইতিহাস। তো দেখো, আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে আদি যুগ এবং মধ্যযুগ দুটো ভাগে ভাগ করব, দিয়ে আলোচনা করব। ঠিক আছে? ভালো করে একটু শুনে নাও, কারণ আমি যে কথাগুলো বলবো, যে আলোচনাগুলো করব, তার সাথে এই আলোচনা থেকেই তোমাদের কোশ্চেন থাকছে, 20খানা কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য। তারপর আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো। তো চলো, তো প্রথমে দেখো, আমরা বাংলা সাহিত্য, তাই না? তোমরা জানো আজকে বিধানসভায় একটা মানে একটা বিল পাস হলো, তোমরা নিশ্চয়ই সেই খবরটা শুনেছো, যে সামনে সেপ্টেম্বর মাস থেকে, তাই না, তো সমস্ত হচ্ছে কি সরকারি যে অফিসগুলো রয়েছে সেখানে বাংলায় হচ্ছে কি কাজকর্ম বাধ্যতামূলক। ঠিক আছে? তো আমরা বাংলা নির্ভর হতে চাইছি, তাই না, যেহেতু আমরা বাঙালি। তো দেখো, এখানে বাংলা সাহিত্যে যে বিভিন্ন আলোচনা, সেগুলোও কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে, কারণ যেহেতু আমরা বাংলা ভাষাকে গুরুত্ব দিচ্ছি। এবারে এখানে যেটা আমরা আলোচনা করব, প্রথমে চর্যাপদ নিয়ে। ঠিক আছে? চর্যাপদের কথা আমি আগের দিন বলেছিলাম সংক্ষেপে, তো সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন হচ্ছে কি চর্যাপদ। ঠিক আছে? তো দেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ঠিক আছে? এরা দুজন তাদের সময়সীমাগুলোকে মেনশন করেছেন। তো দেখো, এরা মেনলি হচ্ছে কি, এই যে চর্যাপদ, ভাষা এবং লিপির যদি রহস্য দেখি, তাহলে তোমরা সবাই জানো চর্যাপদের ভাষা যে বাংলা, তা প্রথম হচ্ছে কি আমরা বুঝতে পারি, বৈজ্ঞানিক যুক্তি সহ প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার লেখা একটা গ্রন্থ, তার নাম কি, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1926। এর মূল লিপিটি ছিল কুটিল লিপি, যা থেকে প্রাচীন বাংলা লিপির উৎপত্তি ঘটেছে, তাই না? তাহলে মূল লিপিটি কি ছিল? কুটিল লিপি, যেটা থেকে বাংলা লিপির হচ্ছে উৎপত্তি ঘটেছে। এবার লুপ্তপদ এবং সংখ্যা যদি আমরা দেখি, তাহলে
তিব্বতী অনুবাদের সঙ্গে মিলিয়ে যদি দেখা হয় তাহলে চর্যাপদে মোট পদের সংখ্যা কটা? 50টি। আর এটা মতান্তরে 51টি কখনো কখনো কোথায় কোথায় আমরা দেখতে পাই। আর এটা হরপ্রসাদ শাস্ত্রীর উদ্ধার করা পুঁথিতে দেখতে পাচ্ছ 46টি আমরা কি দেখতে পাই না পদ দেখতে পাই। ঠিক আছে, আর 24 নম্বর পদটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল, আর 23 নম্বর পদের শেষ অংশটি পাওয়া যায়, তাই না? তো এই জন্য আমরা মানে যদি সর্বমোট সংখ্যা দেখি 50টা, কথার কথা 51টা। তবে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তোমরা জানো নেপালের রাজদরবার থেকে যখন উদ্ধার করেছিলেন সেটা 46.5টি পাওয়া গেছিল, 24 নম্বরটা পুরোটা মানে নষ্ট হয়ে গিয়েছিল, তাই না, এত পুরনো হওয়ার কারণে। আর 23 নম্বর যেটা সেটা আমরা শেষ অংশটা বিশ্বজিৎ, অর্পিতা, রনিতা, ঝুমা, তাই না, সবাই কিন্তু উত্তর বলছে, খুব ভালো মানে দিক, কারণ সবাই হচ্ছে পার্টিসিপেট করছে, তাই না। তো এটা আমরা সবাই পারবো, যদিও এটা 1907 সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়েছিল, তাই না। আমি চেষ্টা করেছি আরো বিস্তারিত কিছু আলোচনা করে দেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, এগুলো মনে রাখবে যে নেপালের কথা থেকে না, রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। রয়্যাল মানে তোমরা জানো যে রাজদরবার, তাই না। তো সেখান থেকে তিনি কি করলেন না আবিষ্কার করেছিলেন। ওকে, তো এটা আমরা মনে রাখবো, ঠিক আছে, এটা আমরা সবাই মনে রাখবো। এবং 1916 সালে বাংলা সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। তাহলে এইগুলো মনে রাখবে। তাহলে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদটা প্রকাশিত করা হয়, ঠিক আছে। এটা আমরা কিন্তু সবাই মনে রাখবো, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে কি যা আলোচনা করব এখান থেকেই আমাদের সব জিনিসটা আশা করি হয়ে যাবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 2 বলছে, দেখো যে চর্যাপদের ভাষা যে প্রাচীন তা প্রথম কে বৈজ্ঞানিক যুক্তি সহ প্রমাণ করেন, তাই না। চর্যাপদের যে ভাষাটা যে প্রাচীন সেটা কে বৈজ্ঞানিক ভাবে যুক্তি সহকারে প্রমাণ করেন। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যয় বলছে সি, সুস্মিতা সি, তুহিন সি, সৌমাল্য, বনশ্রী, দীপিকা, রনিতা, বিশ্বজিৎ, ঝুমা, অর্পিতা, অঙ্কন, হ্যাঁ, তারপরে সোমা, সবাই কিন্তু হচ্ছে কি তোমার এখানে সি বলছে একদম। তাহলে যারা অপশন সি বলেছো একদম সঠিক উত্তর বলেছো। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি এই চর্যাপদের ভাষা যে প্রাচীন সেটা তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যুক্তি সহ প্রমাণ করে শোনালেন, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। তো দেখো 1926 সালে প্রকাশিত তার গ্রন্থের নাম আমরা অলরেডি থিওরিতে পড়েছি, ODBL, অর্থাৎ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তিনি এই গ্রন্থটি যখন 1926 সালে প্রকাশ করলেন তাতে তিনি চর্যাপদের বিষয়টাকে তিনি গভীরভাবে সেখানে বর্ণনা করলেন, ঠিক আছে। ভালো লাগছে ক্লাস করতে? তোমাদের ভালো লাগছে তো? একটু জানাও তো তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচয়িতাকে এবং এটি কোথা থেকে উদ্ধার করা হয়, তাই না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তো দেখো বড়ুচণ্ডী দাস গোয়ালঘর থেকে, বিজয়চণ্ডী দাস রাজপ্রসাদ থেকে, বিদ্যাপতি নেপাল থেকে, মালাধর বসু বাঁকুড়া থেকে, তাই না। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচয়িতাকে এবং এটি কোথা থেকে আমরা উদ্ধার করি। দেখো তাহলে এটা তোমরা সবাই জানো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বড়ুচণ্ডী দাস এবং গোয়ালঘর থেকে তিনি এটাকে আবিষ্কার করেন। তো দেখো এখানে আমি আরো বিস্তারিত আলোচনা করব। 1919 সালে বসন্ত রঞ্জন দাস বিধবল্লভ বাঁকুড়ার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের পুঁথি উদ্ধার করেন, ঠিক আছে। তাহলে আমরা উত্তর করব কি অপশন একদম এটা আমরা অপশন এটাই করবো, তাই না, বড়ুচণ্ডী দাস। ওকে, এবং কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল মনে রাখবে যে বাঁকুড়ার হচ্ছে কি তোমার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যটা তিনি উদ্ধার করেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়, তাই না। চণ্ডীমঙ্গল যে কাব্য আমরা বলি তো তার শ্রেষ্ঠ কবি আমরা কাকে বলি, একদম যারা যারা তোমরা এখানে একদম বি বলেছো না, একদম সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে। মুকুন্দরাম চক্রবর্তী, তো মনে রাখো যে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি, যাকে জমিদার রঘুনাথ রায় কবি কঙ্কন উপাধিতে ভূষিত করেছিলেন, ঠিক আছে। তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে আমি আবার বলে দিচ্ছি, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি, যাকে জমিদার রঘুরাম রায় কবি কঙ্কন উপাধিতে তিনি কি করেছিলেন না ভূষিত করেছিলেন। মনে থাকবে? মনে থাকবে তো তোমাদের? মনে থাকবে। চলো কোশ্চেন নাম্বার 5 আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বিখ্যাত পংক্তি কোন কাব্যের অন্তর্গত, তাই না। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বিখ্যাত পংক্তিটি কোন কাব্যে আমরা দেখতে পাই। তাহলে এটা তোমরা নিশ্চয়ই জানো, অন্নদা মঙ্গল, তাই না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যারা যারা অপশন সি বলেছে ঝুমা, বনশ্রী, অর্পিতা, সৌমাল্য, প্রত্যয়, সোমা, অঙ্কন, সবাই কিন্তু সঠিক উত্তর বলেছো। এবারে দেখো এই অন্নদা মঙ্গল কাব্যের কবি ভরতচন্দ্র
রায়গুণাকরের সৃষ্টি। এই কাব্য আমার মানে তোমার হচ্ছে কি, এবার এই কাব্যের তোমার হচ্ছে কি চরিত্র হচ্ছে কি ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে এই বর চেয়েছিলেন, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে এই কাব্যের হচ্ছে কি চরিত্র, তার নাম কি ঈশ্বরী পাটনি। তিনি হচ্ছে দেখো দেবী অন্নপূর্ণার কাছে একটা বর চেয়েছিলেন। সেই বরটা কি ছিল, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই না? তাহলে এটা হচ্ছে কি তোমার কোন কাব্যের অন্তর্গত? অন্নদামঙ্গল, তাই না? অন্নদামঙ্গল কাব্যের কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর, ঠিক আছে। এবারে ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে একটা বর চেয়েছিলেন। সেই বরটা ছিল কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক আছে। মনে থাকবে তো? মনে রাখতে পারবে তো সবাই? একটু জানাও তো, মনে রাখতে পারবে সবাই? চলো নেক্সট দেখো। এবার দেখো কোশ্চেন নাম্বার 6 বলেছে বাংলা ভাষায় অনুদ্বীত প্রথম রামায়ণের নাম কি এবং এর রচয়িতাকে, তাই না? বাংলা ভাষায় অনুদ্বীত প্রথম রামায়ণের নাম কি, এর রচয়িতাকে? একদম, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীরাম পাঞ্চালী। আর রচয়িতা হচ্ছে কি তোমার কৃত্তিবাস ওঝা, তাই না? দেখো কৃত্তিবাস ওঝা সংস্কৃতে রচিত বাল্মীকি রামায়ণকে বাংলা অনুবাদ করেন, যা শ্রীরাম পাঁচালী নামে পরিচিত, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, আমরা যেটা রামায়ণ পড়ি বাংলায় সেটা হচ্ছে কি শ্রীরাম পাঁচালী নামে পরিচিত। ওটা কৃত্তিবাস ওঝা এটাকে ট্রান্সলেট করেছিলেন। ওটা তোমরা জানো কৃত্তিবাস তোমার বাল্মীকি রচিত যে রামায়ণ তারই বাংলা অনুবাদ করেছিলেন এবং তার নাম রেখেছিলেন শ্রীরাম পাঁচালী, যেটা কৃত্তিবাস ওঝা তিনি করেছিলেন। চলো এবার বলছে দেখো যে মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র চাঁদ সদাগর কোন দেবতার পরম ভক্ত ছিলেন? দেখি কে বলতে পারে। এটা ভুল বললে না, এটা ভুল বললে ফাইন করে দাও। একদম, তাহলে শিব ঠাকুরের ছিলেন, তাই না? শিব ঠাকুরের, সবাই ঠিক বলেছো, শিব ঠাকুরের, তাই না? তাহলে তিনি হচ্ছে কি তোমার শিব ঠাকুরের হচ্ছে কি তোমার কি ছিলেন না, তোমার পরম ভক্ত ছিলেন। চাঁদ সদাগর শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি মনসা দেবীকে পুজো করতে অস্বীকার করার কারণে কাব্যের মূল দ্বন্দ্ব তৈরি হয়, তাই না? তিনি মনসা ঠাকুরকে পূজা করতে চেয়েছিলেন এবং তোমরা জানো যে শেষ পর্যন্ত তিনি রাজি হলেও তিনি বাম হাতে, তাই না, বাম হাতে, ডান নয়, বাম হাতে পুজো করেছিলেন, তাই না? পুজো করেছিলেন, তাই না? মনে আছে তো? দেখেছো তোমরা নিশ্চয়। তাহলে শেষ পর্যন্ত তিনি বাম হাতে হচ্ছে কি তোমার পুজো করেছিলেন। দেখো এবার দেখো বলেছে যে মধ্যযুগের কোন কবিকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করা হয়? রায়গুণাকর উপাধিতে আমরা কোন কবিকে ভূষিত করেছি মধ্যযুগে? মুকুন্দরাম চক্রবর্তী, কৃত্তিবাস ওঝা, ভারতচন্দ্র রায়, সৈয়দ আলাওল। একদম, তাহলে এটা উত্তর হয়ে যাবে ভারতচন্দ্র রায়, তাই না? ভারতচন্দ্র রায়। তাহলে দেখো নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র কবি ভারতচন্দ্রকে তার সাহিত্য প্রতিভায় মুগ্ধ হয়ে রায়গুণাকর উপাধি দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা উত্তর করবো অপশন সি একটা, ঠিক আছে। চলো নেক্সট। এবার দেখো আলাওলের শ্রেষ্ঠ অনুবাদ কাব্য, ঠিক আছে, পদ্মাবতী, মূল কোন কবির রচনায় উপর ভিত্তি করে রচিত? তাই না? আলাউলের শ্রেষ্ঠ অনুবাদ কাব্য পদ্মাবতী মূল কোন কবির রচনার উপর ভিত্তি করে রচিত? একটু আগেই আমরা পড়লাম, এটা মালিক মোহাম্মদ জাইসি, তাই না? অপশন এ মালিক মোহাম্মদ জাইসি। তো দেখো হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির এই যে তোমার পদ্মাবত কাব্যের উপর ভিত্তি করে কবি আলাউল আরাকান রাজসভায় বসে পদ্মাবতী তোমার রচনা করেন, তাই না? তাহলে আবার বলছি আমি, হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির হ্যাঁ পদ্মাবত কাব্যের উপর ভিত্তি করে তিনি কবি আলাউল আরাকান রাজসভায় বসে পদ্মাবতী রচনা করেন। বিদ্যাপতি কোন অঞ্চলের কবি ছিলেন এবং তিনি কোন ভাষায় পদ রচনা করতেন? তাই না? বিদ্যাপতি কোন অঞ্চলের কবি ছিলেন এবং তিনি কোন ভাষায় রচনা করতেন? একদম, তাহলে এটা মিথিলার কবি ছিলেন এবং ব্রজবুলি ভাষায় তিনি রচনা করতেন। দেখো বিদ্যাপতি মিথিলার কবি হলেও বৈষ্ণব পদাবলিতে তার অবদানের জন্য তাকে মৈথিলি কোকিলও বলা হয়। তিনি মৈথিলি এবং বাংলার মিশ্রণে তৈরি ব্রজবুলি ভাষায় পদ লিখতেন, ঠিক আছে। তিনি ব্রজবুলি ভাষায় হচ্ছে পদ লিখতেন। ওকে, আমি জানি এই বাংলা সাহিত্যের ইতিহাস সেই তোমরা কবে পড়েছিলে না, ওই মূলত তোমরা পড়েছিলে মাধ্যমিকে, তাই না? বা যারা উচ্চ মাধ্যমিকও পড়েছো, কারণ উচ্চ মাধ্যমিকে সবাই তো বাংলা ছিল। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো। চলো এবার দেখো বলছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তাই না? বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? একদম, তাহলে 1800 সালে, তাই না? 1800 সালে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো লর্ড ওয়েলেসলি 4 মে 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন
যার বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি, তাই না? বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 12, কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? তাই না, কাকে আমরা বাংলা গদ্যের জনক বলি? তো দেখো, এটা তোমরা সবাই পারবে এবং ভিভিআই কোশ্চেন পরীক্ষায় আসে, তাই না? তাহলে বাংলা গদ্যের জনক যদি আমরা বলি, তাহলে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা বলে থাকি। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম সার্থক এবং সুশৃঙ্খল ভাবে জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন, ফলে তাকে তোমার ব্যবহার করে বাংলা গদ্যকে একটি নির্দিষ্ট রূপ দেয়। চলো কোশ্চেন নাম্বার 13, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে কে আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছিলেন? তাই না, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে কোন কবি আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছিলেন? ঠিক আছে, তাহলে এখানে তোমরা নিশ্চয় জানো পেরিচাঁদ মিত্র, তাই না? পেরিচাঁদ মিত্রের ক্ষেত্রে টেকচাঁদ ঠাকুর তিনি উপাধি নিয়ে, ছদ্মনাম নিয়ে আলালের ঘরে দুলাল উপন্যাসটি তিনি রচনা করেছিলেন। দেখো, 1857 সালে প্রকাশিত আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী রচনা, যা তথ্য এবং বা আলালি ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, তথ্য বা আলালি ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 14, বলেছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমাঞ্চধর্মী উপন্যাস কোনটি এবং এটি কার লেখা? তাই না, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমাঞ্চধর্মী উপন্যাস এবং এটি কার লেখা? তাই না, রোমাঞ্চধর্মী উপন্যাস এবং এটি কার লেখা? তাহলে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো, এটা উত্তর হয়ে যাবে দুর্গেশ নন্দিনী, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাই না, দুর্গেশ নন্দিনী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে দেখো, 1865 সালে প্রকাশিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এর ফলে বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট আমরা বলি, তাই না? এর ফলে আমরা বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট আমরা বলি। চলো, মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক আধুনিক বাংলা নাটক কোনটি? তাই না, বাংলা হচ্ছে আধুনিক বাংলা নাটক কোনটি? কার না, মাইকেল মধুসূদন দত্তের। দেখো, উত্তর হয়ে যাবে এখানে শর্মিষ্ঠা, তাই না, শর্মিষ্ঠা। তোমরা একটু আগেই বলছিলাম যে 1859 সালে মহাভারতের আখ্যান অবলম্বনে রচিত শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক পৌরাণিক এবং আধুনিক নাটক, তাই না? তো ওতে হচ্ছে কি উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, আমি বিশ্বাস রাখি যে এই যে তোমরা মানে 20খানা যে কোশ্চেন যে করছি এবং তার সাথে যে ইনফরমেশন গুলো দিচ্ছি না, তো এখান থেকে তোমরা মানে অল এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাবে। কি বলা, বুঝতে পারো? অল এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না, আশা করি তোমরাও একই কথাই বলবে, আমার সাথে সহমত প্রকাশ করবে। তার কারণ হচ্ছে কি, দেখো এখানে ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমার মূলত হচ্ছে কি তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া হচ্ছে, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বর্ণনা করে দিতে পারছি। চলো নেক্সট, এবার দেখো, এবার আমরা কি বলবো? এবার আমরা বলবো যে এই যে তোমার রবি ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। রবি ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম একদম। তাহলে রবি ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, তাই না? অপশন বি, কবি কাহিনী, তাই না? তো 1878 সালে রবি ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়, তবে তার প্রথম লিখিত কাব্য ছিল বনফুল, তাই না? তার প্রথম লিখিত কাব্য ছিল বনফুল, বাট যদি প্রকাশিত যদি আমরা দেখি তাহলে কবি কাহিনী। ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে তো সবার? ভালো লাগছে তো? দেখো, এখানে একমাত্র তোমাদের এমন একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে যেখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস করানো হয়, তাই না? অন্যান্য জায়গায় দেখবে ওই রেকর্ডিং করে তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, তুমি পড়লে কত না পড়লে কত তোমার ব্যাপার। ঠিক আছে, তো এই আমি এই কারণে বলছি, আমার বলার উদ্দেশ্য একটাই যে তোমরা এই যে জিনিসগুলোকে পজিটিভলি নাও এবং ক্লাসগুলো করে ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরা পাস করতে পারো, তাই না? যাতে তোমরা পাস করতে পারো, এইটুকুই আমি এই কারণেই বলছি, বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি তোমরা এটা মাথায় রাখো যে একমাত্র ইনস্টিটিউট এখানেই যেখানে দেখবে তোমার 100% লাইভ ক্লাস করা। ঠিক আছে, অন্যান্য জায়গায় তোমাকে ভর্তি করালেও দেখবে ম্যাক্সিমামটা তোমাকে কি করবে না, তোমাকে হচ্ছে কি রেকর্ডেড ভিডিও দিয়ে দেবে। ঠিক আছে, রেকর্ডেড ভিডিও দিয়ে দেবে, বুঝতে পারলে কি বললাম? তো সেখানে দেখবে তোমার পড়াশোনা হবে। আর এখানে প্রত্যেকটা জিনিস আমরা A to Z লাইভ ক্লাস করাই, লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে এবং দেখবে এখান থেকে তোমরা বেনিফিট নেবে। চলো দেখো নেক্সট, দেখো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি এবং এটি কত সালে প্রকাশিত হয়েছিল? দেখো, কাজী নজরুল ইসলামের ব্যাপারটা যখন আসছে তখন নিশ্চয়ই আমরা সবাই বলতে পারবো, যেহেতু কাজী নজরুল ইসলাম বলেছে একদম, তাহলে একদম অগ্নিবীণা, তাই না? তাহলে 1922 সালে এই অগ্নিবীণা আমরা কি দেখতে পাই? একদম, তাহলে এটা হচ্ছে কি তোমরা প্রকাশিত হয়। এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে কি আমরা বলেছি অলরেডি আমাদের আলোচনায়, প্রয়োল্লাস এবং অত্যন্ত জনপ্রিয় বিদ্রোহী কবিতা এই কাব্যের হচ্ছে অন্তর্ভুক্ত, তাই না? চলো নেক্সট, এবার কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার 18, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত সাময়িক পত্রিকার নাম কি, যা 1872 সালে প্রকাশিত হয়? যা 1872 সালে প্রকাশিত হয়, তাই না? তাহলে উত্তর কি হবে? বঙ্গদর্শন, তাই না? বঙ্গদর্শন। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, 1872 সালে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, যা তৎকালীন বাংলা সাহিত্য এবং সংস্কৃতি মোড় ঘুরিয়ে দিয়েছিল, তাই না? চলো
এবার কোশ্চেন নাম্বার 19, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশিত গল্প কোনটি? তাই না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে প্রথম প্রকাশিত তোমার হচ্ছে কি গল্প কোনটি? তো এটা তোমরা সবাই জানো, মন্দির। ঠিক আছে, মন্দির। এটা মনে রাখবে যে 1903 সালে কুন্তলীন পুরস্কারের জন্য শরৎচন্দ্র তার মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে মন্দির গল্পটি পাঠান এবং যে সেটি প্রথম পুরস্কার লাভ করে এবং এটি তার প্রথম প্রকাশিত রচনা। চলো আজকের আলোচনার বা আজকের ক্লাসের আমাদের শেষ কোশ্চেন, বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি এবং ভোরের পাখি উপাধিতে যথাক্রমে কারা পরিচিত? দুটো কোশ্চেন একসাথে করা আছে, রূপসী বাংলার কবি, ভোরের পাখি। তাহলে এটা কি উত্তর হবে একদম? তাহলে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, তোমরা সবাই জানো, আর ভোরের পাখি হচ্ছে তোমার বিহারীলাল চক্রবর্তী। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। হ্যাঁ, দুটো কোশ্চেনকে একসাথে মার্কস করা আছে, তাই না? এইভাবে তোমরা আরো 30টা এমসিকিউ কিন্তু মক টেস্টে পাবে, মানে ক্লাস যেটা প্র্যাকটিস সেট যেটা দেওয়া আছে সেখানেও তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব না, জীবনানন্দ দাশ এবং বিহারীলাল চক্রবর্তী উত্তর হয়ে যাবে। জীবনানন্দকে আমরা রূপসী বাংলার কবি, আর ভোরের পাখি আমরা বলি কাকে না, বিহারীলাল চক্রবর্তীকে। ঠিক আছে, তাও আমরা এখানে লিখে দিয়েছি, দেখো, বাংলার প্রকৃতির রূপ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য জীবনানন্দ দাশকে আমরা রূপসী বাংলার কবি আমরা বলে থাকি, তাই না? আর বাংলার লিরিক বা গীতি কবিতায় সূচনার জন্য বিহারীলাল চক্রবর্তীকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি উপাধি কিন্তু দিয়েছিলেন, তাই না? রবি ঠাকুর কিন্তু এই ভোরের পাখি উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে A to Z সমস্ত ইনফরমেশন কিন্তু 20টা এমসিকিউর মধ্যে মেনশন করা আছে, তাই না? ভালো করে পড়াশোনা করবে এবং যাতে করে তোমরা পরীক্ষায় পাস করতে পারো, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে তোমরা বলো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো, তাই না? প্রত্যেকে বলো। এবং আমি তোমাদেরকে এসিওর করছি যে এই যে বাংলা সাহিত্যের ইতিহাস যা যা পড়ানো হলো, এখান থেকে তোমরা 100% কোশ্চেন কিন্তু কমন পাবে। এবারে কি করে মনে রেখে তোমরা পরীক্ষা নিয়ে যাবো সেটা তোমার ব্যাপার, কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন পাবে, সেটা তোমাকে আগে থেকে আমি বলে দিলাম। ঠিক আছে, তো ওতে বলছি কি সেটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করো, এইটুকুই বলো। ঠিক আছে, ওটা মাথায় রেখেই তোমরা পড়াশোনা করো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে এতটাই থাকলো। আর একটা জিনিস, যদি তোমাদের বন্ধু বান্ধব কেউ থাকে বা যদি তোমাদের বাড়ির লোক কেউ থাকে যারা পড়াশোনা করবে, অবভিয়াসলি তোমরা আমাদের নাম সাজেস্ট করবে, কারণ আমরা এখানে তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্তই কিন্তু এরকম ক্লাস করিয়ে প্রিপারেশন করাবো। ঠিক আছে, যদি তোমাদের কেউ থাকে তাহলে অবভিয়াসলি আমাদের নামটাকে তোমরা সাজেস্ট করবে। ঠিক আছে, লেফট করে